আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা রোজার পরে করতে চেয়েছিলাম, কিন্তু পুন্দের আলো আর এই দিল্লি স্টার মতি আর মাহফুজের পুটকির মধ্যে দুইজনে এমন খামসাখামসি শুরু করছে। ওই যে পুন্দে আগুন লাগানো হয়েছিল না, এই পুন্দে আগুন লাগানোর পরে ওই আগুনের ঘাটা এখন শুকায়া ওই যে উঠতেছে না, তো এর পুটকিতেও দুইটার পুটকিতেই তো একই সমানই তো আগুনটা লাগছিল। তো ওই এর পুটকিতেও ও খুচায় ওগুলি উঠায় শুকায় গেছে, ওই চামড়া এখন টান টান। তো এই টান টান উত্তেজনার মধ্যে মাহফুজের পুটকিতে গুতায় আর মাহফুজ মতির পুটকিতে গুতায়, দুইটার পুটকিতে গুতাগুতির মধ্যে রোজার মধ্যেও এই ভিডিওটা না দিয়ে আর পারলাম না। তো আমি কিন্তু আমার এখানে ইফতার টিফতার শেষ হয়েছে, এখন 7:30 বাজে রাত। তো রোজা নাই এই মুহূর্তে, কিঞ্চিত ধুলাই হইতে পারে, এই জন্য আগে থেকে আপনাদের কাছে সরি বলে নিলাম। কিন্তু শুয়োরের বাচ্চা আজকে এই বিএনপি ক্ষমতায় আসার পর থেকে, বিশেষ করে এই ক্ষমতায় আসার পর থেকে সে নতুন করে সে আগের নিউজগুলো, ওই এক বাঞ্চত আছে ওই যে ওর শিল্পকর্ম বানিয়েছে, শিল্পকর্ম বানায় তারপরে তারা কি করে প্রতিদিন নিউজে, প্রতি ঘন্টায় ঘন্টায় নিউজ। এই মতির পুন্দে আগুন লাগিয়ে গেল কারা, মতির পুন্দের আগুনে পোঙ্গা লাল হয়ে গিয়েছিল, এরপরে পোঙ্গা এখন শুকিয়ে ঘা হয়ে অবস্থা। তারপরে মাহফুজ মতির পুটকিতে আঙুল দিল, নানা নিউজ, 1 ঘন্টা পর পর নিউজ। আবার সেই নিউজ আবার এত জনপ্রিয় এক পত্রিকা, তারা চিন্তা করেন সে সফল কর্মটর্ম নানান শিরোনামে নিউজ দিয়া এটা আবার কমেন্ট সেকশন অফ করে রাখতে হয়। এই হয়েছে তাদের অবস্থা। তো এই কমেন্ট সেকশন অফ করে রাখে তারা এই নিউজগুলো করেই যাচ্ছে। তাদের আমার বিশ্বাস, আমার ধারণা যেটা, সেটা হচ্ছে যে বিএনপি তো আবার প্রথম আলোর প্রতি অনেক ভালোবাসা আছে। তাদের জাতির পিতা হইল মতি, জাতির মাতা হইল মাহফুজা নাম, এই দুই পোঙ্গায় ঘা হলা দুইটারে বিএনপি তাদের আব্বা আম্মা বানাইছে। তো বিএনপির একটু মনে করায় দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। কি করেছিল এই প্রথম আলো এবং ডেইলি স্টার আজকে, আমি ওদের নিয়ে, ওরাও তো ধারাবাহিকভাবে দুজনের পুটকিতে গুতাইতে, আমিও দুইটার পুটকিতে একটু গুতাই। হ্যাঁ, আমি ধারাবাহিকভাবে এদের এটা নিয়ে কাজ করতে থাকবো। আপনাদের কাছে অল্প ছোট করে কিছু জিনিস দেখায় রাখি যে কিভাবে খালেদা জিয়া এবং তারেক রহমান এই দুইজনকে ওরা বিএনপির নেতৃত্ব শূন্যতা করার জন্য যা যা করার দরকার সব করেছিল। প্রথম যেটা আমি 21শে আগস্টের জ্ঞানে ঢাবনা, যেটা সবচাইতে বড় মানে ম্যাসিভ হত্যাকাণ্ডের ঘটনা যেটা ঘটেছিল, সেই ঘটনায় তারেক রহমান এবং খালেদা জিয়া এই দুইজনকে কিভাবে করা হয়েছিল, ফাঁসানো হয়েছিল, সেটা আমার 21শে আগস্ট নিয়ে একটা 15 মিনিটস করা আছে, প্রায় 45 মিনিটের একটা প্রোগ্রাম। ওইটাতে একদম সবিস্তার ওইখানে সব কিছু আছে, আপনারা আমার ওই ভিডিওটা একটু দেখে নিন। আর আমি আজকে যেই জায়গাটা বলবো সেটা হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে আপনার জঙ্গি বানানোর জন্য প্রথম আলোর 6 জন মানুষ নিরলস কাজ করে গিয়েছে। এক মতির যুগ্ম সম্পাদক ওই যে সৌরভ, আরেকটা আছে বদমাইশ ওই যে আনিসুল হক, আরেক বদমাইশ মারা গেছে মিজানুর রহমান খান, আর দুই ওদের সিনিয়র সাংবাদিক আছে দুইটা, এই ভারতের 71-এ ভারতের ওই দাদাদের গুতায় পয়দা হুয়া, একটা নাম হলো ফারুক, আরেকটা নাম হলো গিয়া টিপু সুলতান, ফারুক মহিউদ্দিন সম্ভবত, এটার নাম মহিউদ্দিন। তো এই শুয়োরের বাচ্চারা, এই পতিতালয়ের জন্ম নেওয়া বাচ্চাগুলা, এদের অনেক অনেক বাজেভাবে গালি দেওয়া যায়। ভাই আপনি অনেক সুশীল হয়ে সুন্দর করে বলতে পারেন, আমি পারিনি তাই বললাম না। এরা বাংলাদেশে কয়েকশো খুব দেশপ্রেমিক নিরীহ আলেমকে হত্যা করেছে, এরা এর জন্য দায়ী। আজকে এই তারেক রহমান আর ফাকরুল ইসলামরা বাংলাদেশের ক্ষমতায় এসেছে, তারা জানেও না যে তাদেরকে ফাঁসানোর জন্য, তাদের হাত থেকে ক্ষমতা নেওয়ার জন্য এই প্রথম আলো ডেইলি স্টার কত মানুষকে মেরে ফেলেছে। এই 21শে আগস্টের মামলাতেই আপনারা জানেন কতজন মানুষকে মারা হয়েছে। এই মুফতি হান্নান, আরও কয়েকজন জেলখানায়, সিলেটের জেলখানায় মেরে ফেলা হয়েছে একজন আসামিকে। তারপরে এরকম এই জঙ্গি নাটকের এটাতে, এই নাটক সাজাইতে যায় বাংলাদেশে কয়েক হাজার মানুষকে মেরেছে, এবং এই মৃত্যুর প্রায় প্রতিটার সাথে প্রথম আলো জড়িত। আমি আজকে 21শে আগস্টের বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু বলি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে
জজ মিয়া নাটক নামে আমরা একটা নাটক শুনি, যে জজ মিয়া নাটক। তো জজ মিয়া নাটকটা কি? জজ মিয়া নাটক হচ্ছে যে আমরা এই সোহরাব হোসেন এটাতে বেশ 2-3টা লিখেছে, এবং সেটা নিয়ে 2019 সালের দিকে আপনার 21 সালে রুহুল কবির রিজভির সাথে বেশ হয়, মানে খুব পাল্টাপাল্টি যুদ্ধ হয়। রিজভি সেটা নিয়ে, সোহরাব হোসেন যখন এই পত্রিকায় লিখলো, লেখার পরে রিজভি আবার সেটার প্রতিবাদ দিয়েছিল। সেই প্রতিবাদটাকেও আবার কাউন্টার প্রতিবাদ, মানে সেটার সমালোচনা করে এই সোহরাব আবার আরেকটা কলাম লিখেছিল। তো সোহরাবের আমরা প্রথম কলামটা একটু পড়ে আসি, আপনারা দেখেন। প্রথম কলামটা হচ্ছে 2016 সালের 21শে আগস্টের দিন এই নিউজটা করেছিল। নিউজের শিরোনাম হচ্ছে 21শে আগস্ট, আয়নায় নিজের মুখ দেখুক বিএনপি। আচ্ছা, সেখানে সে লিখেছে, আমি মূল পয়েন্টটা পড়ি, নয়তো এই ইয়েটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার 1 যুগ পার হয়েছে, কিন্তু সেদিন যারা নিহত হন তাদের স্বজনেরা এখনও কষ্ট ও যন্ত্রণা ভোগ করে চলেছেন। গত শনিবার প্রথম আলোর ছুটির দিনে কয়েকজন স্বজনহারা মানুষের কষ্টের কথা প্রকাশিত হয়েছে। বুকে জমাট ব্যথা শিরোনামে তাদের কেউ সন্তান হারিয়েছেন। আচ্ছা, তার কলামের আমরা মাঝামাঝি অবস্থানে যাই। সেটা হচ্ছে 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলাটি এখন আদালতে বিচারাধীন। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। আমার বিশ্বাস, মানে সোহরাবের বিশ্বাস, আগামী কিছুদিনের মধ্যে মামলার রায় হবে। মানে খুব তাড়াহুড়া করছিল। আগামী কিছুদিনের মধ্যে মামলা রায় হবে। মামলা পরিচালনায় যুক্ত সরকার পক্ষের কুশলীরা বলেছেন, বিচার কাজ শেষ হতে আরও অন্তত 3 মাস সময় লাগতে পারে। দেশবাসী চায় বিচার কাজ দ্রুত শেষ হোক। মানে কুশলীরা 3 মাস সময় লাগতো, তার চেয়ে দেশবাসী আবার চায় দ্রুত শেষ হোক, বুঝছেন? মানে দেশবাসী, তারপরে হচ্ছে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক, তদন্তের কাজে যুক্ত ছিলেন এমন একজন নাম প্রকাশের অনিচ্ছুক, এগুলো প্রথম আলোর সোর্স, এটাই হলো ওদের তথ্য প্রমাণ। তো দেশবাসী চেয়েছেন আরও দ্রুত এটা শেষ হয়ে যাক। মানবতা ও ন্যায়ের স্বার্থে ইতিহাসের জঘন্যতম এই হামলা ও হত্যাযজ্ঞের বিচার হওয়া প্রয়োজন। বিচারই নির্ধারিত হবে কে অপরাধী কে অপরাধী নয়। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় থাকতে যেভাবে মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত হয়েছিল, তাতে এই ধারণা অমূলক নয় যে তৎকালীন সরকারের নীতি নির্ধারকদের একাংশ এর পেছনে ছিল। বুঝছেন তো, সরকারের নীতি নির্ধারক। তখন বিএনপির নেতৃত্বে যারা ছিলেন 2-4 জন বাদে এখনও তারাই আছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার এক সমাবেশে 21শে আগস্টের গ্রেনেড হামলাকে ইতিহাসের কলঙ্ক বলে উল্লেখ করেছেন। কিন্তু তিনি সেই কলঙ্কের হোতাদের বাঁচাতে কেন বিএনপি আষাঢ়ে গল্প ফেঁদেছিল, কেন জঙ্গি নেতা মুফতি হান্নান ও মাওলানা তাজউদ্দিনদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিল, সেই প্রশ্নের জবাব নেই। বিএনপির বর্তমান নেতৃত্ব জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলার কথা বলেছেন, কিন্তু 21শে আগস্টের জঙ্গি হামলাকারীদের সঙ্গে তার সম্পর্কটি মীমাংসা না করে কি তা সম্ভব? জঙ্গিদের ইন্ধনদাতা কিভাবে তাদের নিরাপদে দেশ থেকে পার করে দেয়া লোকদের ফের দলের নেতৃত্বে বসিয়ে কিভাবে বিএনপি জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলবে? বুঝছেন তো, মানে বিএনপির জঙ্গিদের ইন্ধনদাতা কিংবা তাদের নিরাপদে দেশ থেকে পার করে দেয়া লোকেদের ফের দলের নেতৃত্বে বসিয়ে কিভাবে বিএনপি জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলবে? বুঝছেন তো কাকে বলছে? মানে তারেক রহমান বিদেশে গেছেন এবং তিনি হচ্ছে এটার কলকাঠি নাড়ছেন। সো কীভাবে ইতিহাসের কলঙ্ক মুছবে? কিছু মানুষকে কিছুদিন বোকা বানানো গেল, বেশি দিন বোকা বানানো যায় না। বিএনপি নেতারা একবার আয়নায় নিজেদের মুখ দেখুক। এটা হলো সোহরাব হোসেনের কলাম। তো সোহরাব হোসেনের কলামটাতে মূলত সেইখানে বেশ কিছু জায়গাতে আপনার বিএনপির করছে আর কি, মানে বিএনপি যেটার সাথে জড়িত তিনি তথ্য প্রমাণ দিয়ে তারপরে এটার করছে। আচ্ছা, সেটা আপনাদেরকে সোহরাব হোসেনের দ্বিতীয় কলাম যেটা, সেটা হলো 2021 সালের 21শে আগস্ট তিনি একটা নিউজ করেছিলেন। সেই নিউজটার ভেতর, সেই কলামের ভেতরে আপনি দেখেন, আপনাদেরকে পড়াই কিভাবে। গত শতকের 90 দশক
থেকে বহুবার বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছে। 1999 সালে যশোরে উদীচীর সম্মেলনে হামলার মধ্য থেকে জঙ্গিবাদী নৃশংসতার শুরু। 2016 সালে হলি আর্টিজান ট্র্যাজেডির মধ্য দিয়ে এর প্রথম পর্ব শেষ হয়েছে বলা যায়। এরপর জঙ্গিরা বড় ধরনের কোনো হামলা চালানোর সাহস না দেখালেও তৎপরতাও একেবারে বন্ধ হয়ে গিয়েছে বলা যাবে না। সুযোগ পেলেই তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। এরে সোহরাব, তোর মারে কিসে লাগায়া তারপরে এই বাংলাদেশে জঙ্গি আনছিল আমি জানি না, কিন্তু তোর মারে যদি ভালো জিনিসে তোর এক বাপে লাগায় যদি তোরে পয়দা করে থাকে, তুই এটা না বুঝা তো এই লেখাগুলি লিখিস নি, তাই না? এই যে জঙ্গি নাম দেয়া কতগুলি মানুষের জীবন তোরা যে শেষ করছিস, পরিবার 6 মাসের বাচ্চা সহ ঘরের ভিতরে রাখা তোরা বোমা দিয়া মানুষ মারছিস তোদের এগুলির মাধ্যমে। তুই মনে করছিস তোরা এগুলি আল্লাহ বিচার করবে না? তুই খুব ভালোভাবে থাকতে পারিস, খুব মনে হবে যেন খুব ভালো অবস্থানে থেকে, তারপরে জানি না তোর অবস্থা কি। যদি ভালোভাবে থাকিস, আল্লাহ কোরআনে বলছেন তাদেরকে আমি কিছুদিনের জন্য হাসার সুযোগ দিয়েছি। এই দুনিয়ার সব কিছু না। এই 70 বছর 80 বছর 90 বছরের দুনিয়ার পরে বিশাল জিন্দিগি পড়ে আছে, ওইটা আসল, ওই জায়গাটা হইলো আসল। সো এইটা যদি মনে করে থাকেন যে আপনি সব কিছু থেকে মাপ পেয়ে গেছেন, আপনার কিছুই হবে না, বিচার হইতে হবে। এই বিচার হবে, এটা এই পৃথিবীর মানুষ এটা দেখবে, আমার বিশ্বাস। যাই হোক, তো তিনি এখানে এই যে মানে জঙ্গি বানানোর জন্য বাংলাদেশে বিশাল আকারের জঙ্গিদের আছে, হ্যাঁ, জঙ্গিরা এখানে খুব তৎপর, এইটা বোঝানোর জন্য তিনি বারবার বাংলাদেশে আন্তর্জাতিক মানের জঙ্গি হাবিজাবি এগুলো এই প্রথম আলো বারবার তাদের বিভিন্ন জনের লেখায় করে নিয়ে আসছে। তো এদের ভেতরে সবচাইতে বেশি যেটা ছিল সেটা হলো এই মতি শুয়োরের বাচ্চার সাথে ছিল হলো এই সোহরাব শুয়োরের বাচ্চা, আরেকটা এই যে মিজানুর রহমান শুয়োরের বাচ্চাটা মারা গেছে, আল্লাহ ওরে বিচার করো। আরেক শুয়োরের বাচ্চা হলো এই যে আনিসুল হক, মাগিবাজ, সবকটাই মাগিবাজ, এটি বাসার কাজের বউ, এদের কাছে নিরাপদ না। আরেক শুয়োরের বাচ্চা আছে ওদের মহিউদ্দিন আর টিপু সুলতান। এই 6টা বিভিন্ন সময় বিএনপির এই মূল নেতৃত্বকে জঙ্গিবাদের সাথে জড়িত এগুলো প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল তারা। এটা একটা দুইটা ঘটনায় না, অনেক ঘটনায় তারা এই কাজগুলো করেছিল। তো আমি পরের খুব শর্ট এই নিউজগুলো করে যাই, নাহলে ইয়েটা অনেক হয়ে যাবে। বাংলাদেশের, আমি সোহরাবের 2021 সালের ওইটা পড়ছি। বাংলাদেশে এর আগে যত জঙ্গি হামলা হয়েছে তার বেশিরভাগেরই উদ্দেশ্য ছিল ব্যক্তি বা গোষ্ঠীকে আঘাত করা। সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক কর্মী ও পুরোহিত যাজককে হত্যা করে তারা বুঝিয়ে দিয়েছে তারা তাদের শত্রু মনে করে। কিন্তু 2004 সালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা এবং অনিবার্যভাবে মূল লক্ষ্যবস্তু ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটে গত শতকের 90 দশকে। আফগানিস্তান ফেরত কতিপয় বাংলাদেশি তরুণ হারকাতুল জিহাদ হুজি বি নামে বাংলাদেশ সংগঠন গড়ে তোলেন। এর নেতৃত্বে ছিলেন মুফতি আব্দুল হান্নান। বাংলাদেশে যত জঙ্গি হামলার ঘটনা ঘটেছে তার বেশিরভাগেরই হোতা ছিল তিনি। এরপর শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের নেতৃত্বে গঠিত হয় জেএমবি। 21 আগস্টের গ্রেনেড হামলার বিচার হয়েছে সর্বোচ্চ আদালতের রায়ের, অপরাধীরা শাস্তিও পাবেন আশা করা যায়। কিন্তু এই হামলার সঙ্গে বিএনপির সম্পৃক্ততার বিষয়টি মীমাংসা হবে কি? বুঝছেন, মানে যা হয়েছে এটা তো হবে না। অলরেডি কিন্তু 2021 সালে কিন্তু অলরেডি তারেক রহমান যাবজ্জীবন, এটা তো হবে না। খালেদা জিয়ারে ফাঁসি দিতে হবে, তারেক রহমানের ফাঁসি দিতে হবে, জিয়াউর রহমানকেও ফাঁসি দিতে হবে। এটা প্রথম আলোর মানে পুরাপুরি হয় নাই, শেষ হয় নাই। 2004 সালে যখন এই গ্রেনেড হামলার ঘটনা ঘটে তখন বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় ছিল, এই জন্য তাদের কেউ দায়ী করছে না। আহা, তাদের আমলে আরও অনেক জঙ্গি হামলা হয়েছে, সেসব ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ কেউ করেননি। 21 আগস্টের হামলায় কেন এই অভিযোগ এলো? এই হামলার সঙ্গে বিএনপির একাধিক নেতা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়া গেছে। কোথায়? তদন্ত কর্মকর্তা আরেক খানকির ছেলে ছিল। ওরে ভাই, পৃথিবীর যেখানে যে পান, যেই বাংলাদেশি পান, এই আব্দুল কাহার আকন্দ ও এই বিডিআরদের উপরে যেই টর্চার ভাই করছে, এই পিলখানার যে ইমাম সাহেব, যিনি কোরআন তেলাওয়াত করার পরপরই ঘটনা শুরু হয়, এই ইমাম সাহেবটাকে মেরে ফেলছে এই লোকটা।
অনেক বিডিআরের লোকজনকে আপনার নিরীহ সে ছুটিতে ছিল তারা এনে ফাঁসির আসামি বানাইছে। 7 দিনের বাচ্চা রেখে 7 দিনের বউ ঘরে রেখে আজকে তাদের জীবনের একদম স্বর্ণালী সময় শেষ হয়ে গিয়েছে। এরকম এই জঙ্গিদের অনেক জঙ্গি নাটক, এই যে তনু হত্যার এইটাতেও এই শালা জড়িত, সবগুলোর মধ্যে এই শুয়োরের বাচ্চারা আপনার নিয়ে আসছিল, সিআইডিতে ছিল তখন, ওরে নিয়ে আসে তারপরে এই বিচারগুলো এইভাবে করাইছে। তো এই শুয়োরের বাচ্চাও এইটাতেও তারা করছে। সেই তার তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রথম আলো অনুসন্ধান সব এরকম অনুসন্ধান হইল এই যে নাম প্রকাশে অনিচ্ছুক অমুক এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তারপরে জানা গিয়েছে দেশের মানুষ চায়, বিশিষ্ট জনেরা চায়, এরকম কিছু আছে। আপনার এই যে আজকে কয়দিন ধরে দেখবেন তারা করে এই একটু 1 ঘন্টা পর পর বিভিন্ন নিউজ দেয়, যেটা বললাম। আবার কিছু মানুষকে নিয়ে আসে, বুঝছেন, ধরে নিয়ে আসে। এর মধ্যে এই যে এই সাবেক তত্ত্বাবধায়ক এই যে ইউনূসের এই সরকারের যে দুর্নীতিবাজ আপনার ইন্ডিয়ার আপনার পদবালক, দাদা বলে পদবালক, ইন্ডিয়ার পদবালক, এই নরেন্দ্র মোদীর পোলা, এই যে তৌহিদ পররাষ্ট্র উপদেষ্টা ছিল, এই শালা গেছে। তারপরে আরও কিছু প্রস্টিটিউট গেছে। প্রস্টিটিউটদের মধ্যে এই যে একটা আছে যেটা কিনা ইন্ডিয়ান বিভিন্ন নায়িকাদেরকে বাংলাদেশে ব্যবসায়ী পলিটিশিয়ান এদের সাথে লাগালাগি করার কন্ট্যাক্ট করে, ওই যে জয়া হোসেন। আরেকটা আছে আমাদের সময়, যখন ওই সময় কিন্তু আপনার ছোট পর্দার এগুলো খুব শালীনভাবে নাটক বানাইতো, ওই সময়ের এক প্রস্টিটিউট আছে, এটার নাম হচ্ছে আফসানা মিমি। এটা হইলো বাংলাদেশের বিভিন্ন নায়িকাদেরকে ও বিভিন্ন বেটাদের খাটে পাঠায়, এই কন্ট্যাক্ট করে সে। এই দুইটা তো লাগায় না, দুইটা তো এক্সপার্ট হয়ে গেছে। তো জয়া আফসানা মিমি এগুলো হলো গিয়া ওরা কন্ট্যাক্ট হিসাবে কাজ করে। তো এদেরও নিয়ে গেছে, এরকম আরও কিছু প্রস্টিটিউটকে নিয়ে গেছে, আরও কিছু এইরকম যাদের ভিডিও টিডিও আছে, এগুলি প্রথম আলোর অফিসে, যেগুলি প্রথম আলো কলাম লিখবে, প্রথম আলোর অফিসে যাবে, প্রথম আলোর কোনো প্রোগ্রামে দেখবেন এগুলি সব ওর ভিডিও আছে, নাইলে ওরে প্রথম আলো সাপ্লাই দেয়, নাইলে প্রথম আলো ওই সিন্ডিকেটের মাধ্যমে ওদেরকে সাপ্লাই দেওয়া হয়। এরকম সাপ্লাইয়ের ওদের বিরাট এক সিন্ডিকেট তৈরি করছে। তো এই সিন্ডিকেটের কেউ এখানে যাচ্ছে। তা আমি ওনার শেষ করি। 2004 সালের সেই ঘটনায় কেন এদের নাম আসলো, এটার করতে গিয়ে তারা দেখাইল হচ্ছে তদন্ত কর্মকর্তা রিপোর্টে এসেছেন। তো তদন্ত কর্মকর্তা রিপোর্টে আসার পরে 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা যখন ঘটে তখন আমি সংবাদে কাজ করি। দিনের কাজ শেষে যখন পুরানা পল্টন অফিস থেকে বের হই তখনই জানতে পারি বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভা গ্রেনেড হামলা হয়েছে। মনে হয় আর একটু পরে যাই আমরা। 21শে আগস্ট গ্রেনেড হামলার পর ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল এটি আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ জনগণের সহানুভূতি পেতেই নাকি এ হামলা চালিয়েছিল। পরবর্তীকালে নানা তথ্য উপাত্ত ও আক্রমণে অংশ নেয়া ব্যক্তিদের জবানবন্দি থেকে বেরিয়ে আসে হুজি বি নেতা মুফতি আব্দুল হান্নানি এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। মানে বুঝছেন তো, ওই যে তদন্ত, ওই যে পুলিশের তদন্ত, এগুলো আচ্ছা, উনি তদন্তের উপরে বিশাল বিশ্বাস রাখে। দেখেন কত হিপোক্রেট দেখাচ্ছে আপনার এই নিউজেই, ওর লেখাতেই। এর আগেও মুফতি হান্নান সহ সংগঠনের একাধিক শেখ হাসিনাকে হত্যার জন্য একাধিকবার চেষ্টা চালিয়েছিল। আচ্ছা, অথচ সেদিন ক্ষমতাসীন বিএনপি হামলার সুষ্ঠু তদন্ত না করে সরাসরি আওয়ামী লীগের উপর দোষ চাপায়। বিএনপি কেন দোষ চাপাইছিল সেটা বলি আপনাদের। সরকারের বিভিন্ন বাহিনী, প্রশাসন, গোয়েন্দা সবাই একই সুরে কথা বলেছে। এমনকি বিচারপতি জয়নুল আবেদিনের নেতৃত্বে গঠিত বিচার বিভাগীয় কমিশন দাবি করে বসলো এ হামলার পেছনে কোনো জঙ্গি গোষ্ঠী নেই। দেখেন, হিপোক্রেটসির একটা লিমিট থাকা দরকার। সে বলল বিএনপি সরকার বিচার করেনি, অথচ ওর লেখাতেও বলতেছে যে বিএনপি সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করছিল। সেই কমিশনের, এই জয়নুল আবেদিন কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে বের হয়ে আসছিল যেই কারণে খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানদের ওদের পরিবারের যে সমস্যাটা, এই সমস্যাটা হলো ওনারা খুব উদার রাজনীতি করেন হাসিনা মুজিব ওদের সাথে উদার রাজনীতি করে ভাই আপনারা পারবেন না। আপনার বাপ উদার রাজনীতি করতে যায় হাসিনারে নিয়ে এসে তারপরে মারা গেছে। আপনার মা এই হাসিনার এই 21শে আগস্টের গ্রেনেড হামলায় হাসিনার ফাঁসি হওয়া উচিত ছিল। এটা কে বলছে? আমি বলছি না, এটা কে বলছে জানেন? এটা বলছে তৎকালীন ডিজিএফআইয়ের যিনি মহাপরিচালক মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার। আমি মনে করেছিলাম ওই লোকটা এবার স্বরাষ্ট্রমন্ত্রী হবে,
ওই লোকটা কোথায় আমি জানি না, ওনার সম্মান দেওয়া হয় নাই। সেই লোকটা বলেছেন যে এটার সাথে যে ইন্ডিয়া জড়িত এবং হাসিনা জড়িত, এটা আমরা সব প্রমাণ পেয়ে গিয়েছিলাম। সেটা প্রমাণ পাওয়ার পরে আমরা ম্যাডামকে বলেছিলাম, ম্যাডাম আমরা হাসিনাকে গ্রেপ্তার করি। ম্যাডাম রাজি হয়নি, না আমরা ওরা নোংরামি করছে করুক, আমরা নোংরামি করব না। ম্যাডাম এত আপনি মানে সুফি কার সাথে সাজবেন? এই বদমাশ মহিলার সাথে, এর সাথে সাজলে এই আপনার আজকে যে করুণ অকাল মৃত্যু হইল, এই মৃত্যুর জন্য আপনি নিজেই দায়ী। কারণ আপনি এই সাপকে বিশ্বাস না করতে বলে গিয়েছেন, কিন্তু আপনি এই সাপকে বিশ্বাস করেছেন আগে। সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের না বলে গিয়েছেন। এখন আপনার ছেলে যদি শোনে, আর কি জানি না, পরিস্থিতি যেদিকে যাচ্ছে শুনছে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, জয়নুল আবদিন কমিশনের বিচার বিভাগে বসলো, এর পেছনে কোনো জঙ্গি গোষ্ঠী নেই। সীমান্তের ওপারের শক্তিশালী দেশটির গোয়েন্দা সংস্থা সেখানে পলাতক সন্ত্রাসীদের দিয়ে এ হত্যাযজ্ঞ ঘটিয়েছে। এটা কিন্তু ওই সময় খালেদা জিয়ার সময়ের এই কমিশন, বিচার বিভাগীয় কমিশন এটা বলেছে। এইটা এই সোহরাব হোসেনের বিশ্বাস হয় নাই, কিন্তু সোহরাব হোসেনের পরে আব্দুল কাহার আকন্দের তদন্ত রিপোর্ট দিয়ে ওদের বিশ্বাস হয়েছে যে এটা তার মানে তারেক রহমানই করেছে, খালেদা জিয়াই করেছেন। আচ্ছা, এখানেই শেষ নয়। ক্ষমতাসীনেরা পুরো ঘটনা ধামাচাপা দিতে জজ মিয়া নাটক সাজালেন। তাকে বলা হলো যদি সে শিখিয়ে দেয়া কথা বলে তাহলে মাসে মাসে টাকা পাবে, আর এর অন্যথা হলে ক্রসফায়ার। পুলিশ প্রশাসন কয়েক বছর সেই টাকা তাকে দিয়েছেও। বাংলাদেশের কোনো আসামি না, বাংলাদেশের এমন কোনো বড় রাজনৈতিক দলের নেতা আছে যে কিনা আপনার পুলিশ শিখায়া দিবে, আর সেই কথা শিখায় পুলিশে দেওয়ার জন্য তার ক্রসফায়ারের ভয় দেখানোর পরে আবার তার টাকা দিতে হয় মাসে মাসে? শুনছেন কোনোদিন? আমি এটা নিয়ে সিআইডির ওই অফিসারের সাথে কথা বলেছিলাম। আমার কিন্তু এটা নিয়ে ব্যাপক অনুসন্ধান করে আমরা এই নিউজটা করেছিলাম বাংলা এডিশন থেকে। সেই অফিসার আমাকে বলেছিল যে ভাই আমি একদিন ওর মাকে টাকা দিয়েছিলাম, এটা সত্যি কথা। সে টাকা কেন দিয়েছিল জানেন? জজ মিয়া যখন জেলে, ওর মার আসা যাওয়ার খরচও নাই, এই উকিল টুকিল ধরতে খুব খারাপ অবস্থায় সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছে। এই লোকের সাথে দেখা হয়েছে, তো কথা বলতে বলতে দেখছে যে মহিলার অবস্থা খুব খারাপ, হাঁপাচ্ছে। বলছে খাওয়া দাওয়া করছেন কিছু? খালা না। আচ্ছা ঠিক আছে, এই নেন, করে টাকা নেন। এই টাকারে ওরা বানিয়েছে। আর জজ মিয়াকে টাকা দিয়ে কিভাবে প্রথম আলো বানিয়েছে সেটা আমার এই অনুসন্ধানে দেখে নিন। সেখানে জজ মিয়া আমাদের কাছে স্বীকার করেছে যে প্রথম আলো তাদেরকে 2 লাখ টাকা দিয়ে তারপরে এই সরকারের বিরুদ্ধে এগুলো বলতে শিখিয়ে দিয়েছিল। এটাই হচ্ছে প্রথম আলো। আমরা সেগুলোকে বের করেছিলাম এই 5 তারিখের পর থেকে এই পর্যন্ত। এটা আমাদের অপরাধ হয়েছে। প্রথম আলো আপনাদের ফাঁসি চেয়েছিল, আপনাদেরকে মারতে চেয়েছিল। প্রথম আলো আপনাদেরকে পুংটি মারলেও তারপরও প্রথম আলো আপনাদের আব্বা। কোনো সমস্যা নেই, চালাইতে থাকেন। আমরা এগুলো দেখব, আল্লাহ যদি বাঁচায় রাখে, সামনে সময় আসবে আমরা দেখতে পারবো আশা করি। 2006 সালের আগস্টে এই নাটকের পেছনের ঘটনা ফাঁস করে জজ মিয়ার মা প্রথম আলোকে বলেন গ্রেপ্তারের পর থেকেই সিআইডি তার পরিবারকে মাসে মাসে টাকা দেয়। পরবর্তীকালে তদন্তে বেরিয়ে আসে সেই সময়ে সরকার কেবল অপরাধীদের বাঁচাতেই নানা অপকৌশলের আশ্রয় নেয়নি। প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সরকার ও প্রশাসনের অনেকেই তৎপরতায় সরাসরি যুক্ত ছিলেন। যে জঙ্গি গোষ্ঠী এই নরমেধ যজ্ঞ ঘটিয়েছে, সেই যজ্ঞের অন্যতম পুরোধা মাওলানা তাজউদ্দিন আহমেদ ছিলেন আব্দুল সালাম পিন্টুর ভাই। পিন্টু ভাই, আপনি তো বের হয়েছেন, আপনার বের হওয়ার কথা না, আপনার ফাঁসি হইতে 100%। বের হয়ে এসেছেন, বাবর বের হয়ে এসেছেন, আপনাদের ফাঁসি হইতো 100%। এতদিন থাকতে হইতো না, এতদিনের মধ্যে আপনাদের ফাঁসি কার্যকর হয়ে যাইতো। যদি এক বাপের জন্ম হয়ে থাকেন তাহলে বিচার করেন, এই প্রথম আলোর এগুলোর বিচার চায়েন। এগুলো এই প্রথম আলো পুরো 21 আগস্টের ঘটনাটা প্রথম আলো ঘটিয়েছে, কিভাবে তারা কি করেছে আমার এই অনুসন্ধানে আছে, ওইখান থেকে দেখে নেবেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অপরাধীদেরকে না ধরে সেদিন বিদেশে পার করে দিয়েছিলেন। বিএনপির নেতারা এখন বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেনেড হামলার সঙ্গে তাদের দলের অমুক নেতাকে জড়ানো হয়েছে, কিন্তু তাদের সবিনয়ে একটি প্রশ্ন করি, গ্রেনেড হামলার পরও তারা পাক্কা 2 বছর সময় পেয়েছেন, এই সময় মামলার তদন্ত কাজ শেষ করলেন না কেন? কানকির ছেলে, ওই যে তুই একটু আগে বললি যে বিচার বিভাগীয় তদন্ত পর্যন্ত করছে, তুই এখন বলতেছিস যে করলেন না কেন? করেন নাই মানে কি?
তদন্ত করছে, তদন্তকারী কর্মকর্তা রিপোর্ট দিছে, বিচার বিভাগীয় তদন্ত কমিশন রিপোর্ট দিছে। আবার তুই বলতেছিস বিএনপি করেনি। বিএনপি করছে তো। বিএনপি যেটা করে না, বিএনপির উচিত ছিল ওই কমিশন যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্ট অনুযায়ী ভারতীয় হাই কমিশনারকে তলব করা, শেখ হাসিনাকে গ্রেপ্তার করা, যারা যারা এটার সাথে জড়িত পুরা রয়ের এই সেট আপকে ধরা। করেন নাই, এটাই করেন নাই। সারা বিচার তদন্ত করেছিল বিএনপি। তো যাই হোক, এইভাবে সে বিভিন্নভাবে বিএনপিকে দায় চাপানোর চেষ্টা করেছে। রিজভী আহমেদ সেটার একটা প্রতিবাদ ছাপিয়েছিল। সেই প্রতিবাদটা ছাপানো হয়েছিল 26শে সেপ্টেম্বর 2021 তারিখে, অর্থাৎ আগস্টের 21 তারিখে 2021 সালে সোহরাব হোসেনের কলামটা লিখে পরের মাসে রিজভী এটা করেছিল। সেখানে তিনি বলেছিলেন, আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে শোনাই। সম্প্রতি প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন একটি উপসম্পাদকীয়তে জানতে চেয়েছেন 21শে আগস্টের দায় বিএনপি এড়াবে কিভাবে। উপসম্পাদকীয়তে যে ভাষা লেখা হয়েছে তাতে যদিও মনে হয়নি তিনি জানতে চেয়েছেন, বরং নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে বিএনপিকে দোষারোপ করাই ছিল তার উদ্দেশ্য। এক্স্যাক্টলি, এটা কোনো সাংবাদিকের ভাষা না। সাংবাদিক যেভাবে মানে প্যাসিভ ওয়েতে কথা বলবে, তিনি সরাসরি সম্পৃক্ততা করে তিনি বিচার করে দিয়েছেন। তিনি তার ভুল তথ্য সমৃদ্ধ লেখায় কয়েকটি বিষয়ের অবতারণা করেছেন এবং সেগুলোর প্রতিটির দায় বিএনপির নেতৃত্বকে দিয়েছেন। এই লেখা রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি, কাল্পনিক, বানোয়াট ও মনগড়া। এই প্রতিবেদনটিতে ভুল তথ্যগুলো ধরিয়ে দেওয়া হয়েছে। এই প্রতিবাদটিতে যে প্রতিবাদ ছাপিয়েছে, 1 নাম্বার, সোহরাব হাসানের পুরো উপসম্পাদকীয়তে মূল ভিত্তি হচ্ছে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনা পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের তদন্ত প্রতিবেদন। এক্স্যাক্টলি, যেটা আমি একটু আগে বললাম, ওই আব্দুল কাহার আকন্দ, ওনার মূল তদন্ত ওর তদন্ত রিপোর্ট অনুযায়ী। এটাই প্রথম আলোর রিপোর্ট। এই হামলার সঙ্গে বিএনপি একাধিক নেতা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়া গেছে মামলার তদন্ত সাক্ষ্যে। সোহরাব হাসানের উচিত আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের পাশাপাশি এই মামলার রায়ের 897 পৃষ্ঠার পর থেকে বিবাদী পক্ষের সাক্ষীদের দাবিগুলো পড়ে দেখা। এই পুরো মামলা মূলত টিকে আছে মুফতি হান্নানের দ্বিতীয় জবানবন্দির উপর ভিত্তি করে, যে সাক্ষ্য আদায় করা হয়েছিল আওয়ামী ক্ষমতায় আসার পর 2.5 বছরের মাথায় 2011 সালে। মুফতি হান্নানকে রিমান্ডে নিয়ে ভয়াবহ নিপীড়ন নির্যাতনের মাধ্যমে মুফতি হান্নান আদালতে সবার সামনে 2010 সালে আগস্ট মাসে দাবি করেছিলেন রিমান্ডে নিয়ে নির্যাতন করে তার শরীরের একটি অংশ অবশ করে দেওয়া হয়। সত্যি কথা এটা। আমি এটা পড়তে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি লম্বা করছি না। মূলত এই মুফতি হান্নানকে ধরে নিয়ে তাকে এইভাবে মেরে ধরে অবশ করে 2007 সালের পরে, এবং এইটার কিন্তু প্রথম আলোর নিজের স্বীকারোক্তি আছে, আমার এই অনুসন্ধানে আছে প্রথম আলো কিভাবে এই নাটকটা সাজিয়েছে। যে 2006 সালে যখন বিএনপি জামাত জোট সরকার চলে গেল, তারপরে এই মামলার পুনঃতদন্ত হয়। পুনঃতদন্তের মধ্যে তারেক রহমানকে আসামি করা হয়, বাবরকে আসামি করা হয়, এবং এটা স্বীকার করেছে যে প্রথম আলোর অনুসন্ধানের ফলে নতুন আসামি তারেক রহমান এবং বাবর, এগুলো আমার কাছে আছে, সেই পত্রিকাও আছে আমার কাছে। এইভাবে তারা এই মামলায় তাদেরকে নিয়ে এসেছে কিসের ভিত্তিতে? মুফতি হান্নানের জবানবন্দির ভিত্তিতে। মুফতি হান্নান কি জবানবন্দি দিল? ওই পিন্টুর বাসায় তাদের হয়েছে, সেই ইয়ের প্রেক্ষিতে সেখানে বসে তাদেরকে তারেক রহমান, খালেদা জিয়া, বিভিন্ন মানে একদম দলের উপর থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, টাকা দিয়েছে এখানে পাকিস্তান থেকে, তারপরে সৌদি আরব থেকে, তুরস্ক থেকে, নানান ধরনের, কুয়েত থেকে নানান ধরনের গাঁজাখুরি গল্প সাজায়া এই মুফতি হান্নান লোকটার মেরে ফেললো। কয়েকজন আলেমরা আছে ভাই, এগুলি যখন অনেকে বলেন যে ভাই আপনি উত্তেজিত হয়ে যান, ভাই এই আলেমদের বিশ্বাস করেন, এখন পর্যন্ত প্রায় 450 আলেম জেলখানায় এখন পর্যন্ত। ওরা যদি বাপের পয়দা হয়ে থাকতো এই বিএনপির, ওরা তাহলে আসার সাথে সাথেই মানুষগুলির এই সন্ত্রাস বিরোধী আইনে যারা আছে সব কটা বের করতো। ইউনুস তো মানুষের সুদা না, ওইটা তো আগেই বলেছে, এটা তো আর বলে লাভ নেই, যা বলার শেষ। এখন এই বিএনপির হাতে তো সেই সুযোগগুলো, এরা নতুন করে প্রথম আলোর সাথে প্রীতি করে, প্রথম আলোর সাথে। আরে ভাই, আপনি ঘটনা ধরে তারপরে জজমের নাটকের এটা তদন্ত করেন। টিপু সুলতান কট খাবে, মহিউদ্দিন কট খাবে, প্রকাশক হিসাবে কট খাবে, আপনার মতিউর কট খাবে। এরপরে যা আছে হইলো, একটা তো মরছে সোহরাব, আর হইল গিয়া
ওর নাম কি আনিসুল হক, এই দুইটা যে দুই কলাম লিখেছে, আনিসুল হকের কলামটা শেষ না করে কেমনে শেষ করি, আনিসুল হকের কলামটা আপনাদেরকে শোনাই। আমি কিন্তু এগুলো খুব যত্ন করে রেখে দিই, বুঝছেন, আপনারা সুন্দর করে রাখেন বিএনপি লোক, মাঝে মধ্যে পড়েন, এগুলো পড়লে মনে হবে যে আপনাদের যে শাটার মধ্যে যে বাম্বু ঢুকাইছিল প্রথম আলো, ওটা তাহলে তখন মনে হবে। দেখেন প্রথম আলো মিজানুর রহমান খান, মিজানুর মাদারি তো মারা গেছে, ইয়েরটা দিই, আনিসুল হকেরটা দিই। আনিসুল হকের রায়, ইতিহাসের দায় মোচনের রায়, বুঝছেন, শিরোনাম 2018 সালের অক্টোবরের 10 তারিখে তিনি লিখেছিলেন এটা। 14টা বছর জাতির ইতিহাসে এক ভয়াবহ কলঙ্কের ভার বহন করে চলেছে। 2004 সালে 21শে আগস্ট ঢাকার বুকে যা ঘটেছিল তা মনে করলেও শরীর শিউরে ওঠে, বিবেক হয়ে পড়ে যন্ত্রণা দগ্ধ। আওয়ামী লীগ সভানেত্রী, সেই সময়ের প্রধান বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড ছোড়া হয়েছে জনসভায়। শেখ হাসিনা সহ অন্য কেন্দ্রীয় নেতৃবর্গকে একসঙ্গে খতম করে আওয়ামী লীগ তথা তৎকালীন বিরোধী দল তথা জাতিকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার কি ভয়াবহ উদ্যোগ, নীল নকশা, ষড়যন্ত্র, গ্রেনেড জোগাড়, হামলা, অপরাধীদের পালিয়ে যেতে সাহায্য করা এবং অবশেষে ঘটনার দায় খোদ আওয়ামী লীগ আর ভারতের কাঁধে চাপিয়ে দেওয়া। ভারতের মারের সুইটা তারপরে জন্ম দিয়েছে, এখানে ওদের ভারতের জন্য খুব দয়া। এই যে সোহরাব, ওই সোহরাব বাচ্চা একই কাজ করছে। ও দেখেন ভারতের কথা আসছিল ওই যে জয়নুল আবদিনের বিচার বিভাগীয় কমিশনের রিপোর্টে, এই জন্য ভারতের নামটা আসলে ওদের এটা ভারতের, ওরা তোর মা ছিল লাগাইছে, লাগানোর পরে তো করে দিছে। তো যাই হোক, মেজাজ খারাপ হয়ে যায় আসলে। রক্তের স্রোত বয়ে গেলে আরো আরেক আগস্টে এই বাংলায় গ্রেনেড বিস্ফোরণ, ধোয়া, স্প্লিন্টার, আর্তনাদ, নেতা নেত্রীর ঘিরে ধরলেন সভানেত্রীকে, রচনা করলেন মানব বর্ম। কি মানে শোকে চাচ্ছন্ন এক স্ক্রিপ্টে ভাই। 2004 সালের 21শে আগস্টের সেই বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের সমাবেশে এই গ্রেনেড হামলায় ঢলে পড়লেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইমি রহমান। মৃত্যুর আগে উড়ে গেছে তার হাতমাত পাহমা, এগুলি উড়ে গেছে। ওই মাল কিন্তু আবার শেখ মুজিবের মাল ছিল, বুঝছেন, ওই জিল্লুর রহমানের সাথে শুইতো না। এই পাপন কিন্তু শেখ মুজিবের পোলা, ডিএনএ চেক করেন 100% শেখ মুজিবের সাথে মিলা যাবে। এটা নিয়ে শেখ মুজিবের এই ফজিলাতুন্নেসার সাথে গ্যাঞ্জাম হয়েছে। এবং এই হাসিনা যখন 81 সালে দেশে আসে, এটা কিন্তু এই মতিউর রহমান রেন্টুর বইতে, আমি কিন্তু আমার বানানোর কথা বললাম, মতিউর রহমান রেন্টুর বইতে যখন আইবি রহমান আসছে, শেখ হাসিনা ভারত থেকে আসার পরে ও এখানে এসেছে কেন, ওকে সরে যেতে বলো। ও আমার মায়ের একটা দিনও শান্তিতে যেতে দেয়নি, কোট আনকোট বললাম, ওই মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইতে লেখা আছে। এটা বানায় বলি না, আওয়ামী লীগের ভাইরা খেপেন, আপনার বঙ্গবন্ধু কিন্তু মাথারই কিন্তু আলুর দোষ ছিল, এটা সত্যি কথা। তো যাই হোক, এই মাগে মারা গেছিল ওই দিন। এখন রাজনীতি এত নিষ্ঠুর, মানুষ এত নৃশংস হতে পারে? ওই হামলায় 24 জন নিহত হন, আহত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েক শত নেতাকর্মী। তাদের অনেকে আজও শরীরে গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে দুঃসহ জীবন যাপন করছেন। জাতির বিবেকই যেন স্প্লিন্টার বিদ্ধ হয়েছিল, পুরো জাতি চেয়েছে এই কলঙ্কের দায় থেকে মুক্তি পেতে। আর কি সাংঘাতিক ব্যাপার, এই হামলা ও হত্যাকাণ্ডের জন্য উল্টো দায়ী করা হয়েছিল আওয়ামী লীগকেই। জজ মিয়া নাটকের সৃষ্টি করা হয়েছিল। জজ মিয়ার নাটকের পিছনের কাহিনী জাতির সামনে উন্মোচিত করে দেয় প্রথম আলো, বুঝছেন? বুঝছস বিএনপির মাদারিরা, বুঝছস, বললেন শোন কি কই। তারপর আস্তে আস্তে আমরা জানতে পারি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তৎকালীন বিএনপি জামাত সরকারের অনেক গুরুত্বপূর্ণ নেতা ও ব্যক্তি। তারা ষড়যন্ত্র করেছে, ঘটনার নীল নকশা প্রণয়ন করেছে, হামলাকারীদের নিযুক্ত করেছে, গ্রেনেড সরবরাহ করেছে, তারপরে হামলাকারীদের নিরাপদে সরে পড়ার ব্যবস্থা করেছে, বিচারকে বিভ্রান্ত করেছে, প্রকৃত দোষী ব্যক্তিদের আড়াল করার চেষ্টা করেছে, নিজের উপরে নিজেই বোমা মেরেছে। আওয়ামী লীগ এই বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস পেয়েছে। ধর্মের কল বাতাসে নড়ে, তবে এই বিচার কার্য শুরু হয়েছে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তার উপর কেটে গেছে 11টা বছর। আজ 10 অক্টোবর 2018 মামলার রায় হলো। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে 21শে আগস্ট চালানো গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিস চৌধুরী, সাবেক সাংসদ কায়কোবাদ, এই যে আজকে ধর্মমন্ত্রী হয়েছে যিনি, 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড, সবকটা জেলে থাকার কথা ছিল, ওনারা আজকে মন্ত্রী, প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম আলোর কল্যাণে প্রথম আলো ওনাদেরকে প্রধানমন্ত্রী বানাইছেন। শেখ হাসিনা এবং তার সরকারকে ধন্যবাদ দিতে হবে। স্বয়ং শেখ হাসিনাকে হত্যার জন্য সংঘটিত হামলার বিচারও আদালতের মাধ্যমে হয়েছে।
যেমন আইনানুগ বিচারের মাধ্যমে বছরের পর বছর বিচার কার্য পরিচালনা করে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচারও প্রকাশ্য আদালতে হয়েছে এবং হচ্ছে। কোনো শর্টকাট বিচার পদ্ধতি বেছে না নিয়ে সরকার যে আইনানুগ বিচারিক পদ্ধতিকে বেছে নিয়েছে এবং কার্যকর করেছে, সেজন্য আমরা অবশ্যই সরকারের প্রশংসা করব। আইনানুগ বিচারের মধ্য দিয়ে জাতি আরেকটা কলঙ্কের মোচন করবে। তবে দাগ মুছলেই পুরোটা কি মুছে যাবে? না না, বিহীন ফিরে লাগাইতে হবে, বুঝছেন? মানে দেখেন কি বলে, ওই দিন এই ষড়যন্ত্রকারীরা শুধু যে 24 জনকে হত্যা করেছে, শত শত মানুষকে আহত করেছে, পঙ্গু করেছে, তা তো নয়। সভ্যতার ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে এবং বাংলাদেশের রাজনীতি থেকে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সমঝোতার শেষতম সম্ভাবনাকেও চিরতরে হত্যা করেছে। সেই ক্ষতি আর পূরণ হবার নয়। আদালতের বিচার হয়েছে, আদালত শাস্তি দিয়েছে নানা মেয়াদের। এই প্রক্রিয়া, এর প্রতিক্রিয়া হওয়া উচিত আইনানুগ। যদি কেউ রায়ে অসন্তুষ্ট হন, তিনি বা তার উচ্চ আদালতে আপিল করতে পারবেন। আইনি বিচার রায়ের কেউ যদি প্রতিবিধান চান, সেটাও চাইতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। 21শে আগস্টের আঘাতে আমাদের হৃদয়ে এখনও ক্ষত বিক্ষত। এই বিচার প্রক্রিয়া এবং এই রায় ঐতিহাসিক, কারণ এটা জাতির উপর চেপে বসা ইতিহাসের দায় শোধ করার প্রক্রিয়ার একটা অংশ। ইতিহাসের কলঙ্ক মোচনের একটি প্রয়াস। অশ্রু মুছে বেদনাহত চিত্তে আমরা এই রায়কে স্বাগত জানাই। আনিসুল হক, কথা সাহিত্যিক, প্রথম আলোর সমকামী সহযোগী সম্পাদক, মাদারস ছেলে। এই হয়েছে গিয়ে অবস্থা। এই শুয়োরের বাচ্চারা, ওরা মানুষ না ভাই, এটা গালি মনে করেন, আমি গালি দিচ্ছি না। ওরা যে কত খারাপ, মানুষকে নামাজের মসজিদ থেকে ধরে নিয়ে যায়, তারপরে গুম করে রাখা হয়েছে 1.5 বছর। 1.5 বছর পরে যায় ওরা এক জায়গায়, তাদের সাক্ষাৎকার নেয়, সেখানে ভারতের হাই কমিশনের লোকজন সহ, এই সন্তোষ শর্মা, এই মতি, এই টিপু সুলতান, এই ফারুক মহিউদ্দিন, এরা আপনার এইভাবে করছে। আনিসুল হক, এই সোরাব, এরা সব এগুলির সাথে জড়িত। এইভাবে মানুষ হত্যার সাথে তারা জড়িত ছিল। বাংলাদেশকে তারা জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য গেল কয়েক বছর ধরে যেই কলকাঠি নেড়েছে, যেই মানে ষড়যন্ত্র করেছে, এটার জন্য তাদের রাষ্ট্রদ্রোহ বিচার হওয়া দরকার। এই বিচার হয় নাই দেখেই তারা এই বালের পন্দের আলোতে আগুন দেওয়ার এই ক্ষত নিয়ে তারা এখন পুটকি খাওয়ায় চুলকায় এগুলো করে। এই পুটকি চুলকানোর এদেরকে, এটা বিপ্লব, এটা কোনো আগুন না, এটা বিপ্লব। এই বিপ্লব বারবার প্রথম আলো ডেইলি স্টারের উপর ফিরে আসবে। এই বিপ্লব চলতে থাকবে। বিপ্লব খালি এইভাবে না, যেসব মানুষজন এখন পর্যন্ত তাদের এইখানে ফেসবুকে পোস্ট করার কারণে তাদেরকে ধরে জেলে রাখা হয়েছে, আমি তাদের জন্য আপনাদের কাছে কিছু সাহায্য চাবো। কারণ এই মানুষগুলি জেলখানায় আছে, তার পরিবারের অবস্থা খুবই খারাপ। আমার মতো করে আমি যতটুকু চেষ্টা করেছি 2-4 জনকে করার জন্য। আপনাদের সামগ্রিক রমজানে অনেকের অনেক সাহায্য সহযোগিতা করে থাকেন, আমি সেটা বলবো আজকে না, এবং আমি বলবো সেটা আমি কোনো টিয়ে করবো না, কোনো লেখা টেখা কোনো কারোরই না। আমি মুখ দিয়া যা বলবো ওই নাম্বার অনুযায়ী ওইখানে করবেন, কারণ এগুলি আবার এই ভুয়া করে তারপর দেখা যায় মানুষ টাকা পয়সা উঠাইতে যাবে। সো আপনারা তো ওই নাম্বারে ফোন দিবেন, দিয়ে তাদের সাথে কথা বলে হবেন যে তারা কারা, তারপরে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করেন। তো এই যে বিপ্লবীরা, এই যে মানুষগুলোকে গেল 17 বছর তাদের পরিবারের মানুষকে আপনার হত্যা করা হয়েছে, জঙ্গি সাজিয়ে, অনেকের লাশ পাওয়া যায় নাই, এই বিপ্লবীরা ফিরে আসবে তো। এই যে টিপু সুলতান, এই যে মহিউদ্দিন, এই যে এরা বাংলাদেশে এইভাবে চলতে পারে না। এরা খুনি, এরা সাংবাদিক না, এরা সাংবাদিকতা করে নাই, এরা ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে এই দেশে গুপ্তচর বৃত্তি করেছে, মানুষ হত্যা করেছে। কয়েক শত মানুষ হত্যার জন্য দায়ী এই প্রথম আলো। আজকে যে তারেক রহমান, আব্দুল সালাম পিন্টু, আব্দুল কাহার আকন্দ, সাবেক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার, ডিজিএফআই চিফ, তারা আজকে যে খোলা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এই খোলা বাতাসে ঘুরে বেড়ানোর জন্য এই জুলাই যোদ্ধারা, তাদের যেই অবদান, এইটারে মনে রাখা উচিত। আর প্রথম আলো তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে জেলে রাখার জন্য যে 17 বছর জেলে রেখেছিল, তারেক রহমানকে 20 বছর দেশের বাইরে রেখেছিল, এর জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। না নিয়ে তারা আজকে প্রথম আলোর বন্দনা করে। এই ফাকরুল, এই শুয়োরের বাচ্চা আজকে প্রথম আলোর অফিসে গিয়ে কান্দাকাটি করে, প্রথম আলোর পক্ষে কথা বলে। তো এই শুয়োরের বাচ্চা তো আওয়ামী লীগের লোক, ও তো আওয়ামী লীগের ভাতা খাইতো। তো এই ভাতাপ্রাপ্ত এই শুয়োরের বাচ্চাদের কথা বললাম না। বিএনপি
এই 15 বছর, এই যে 2 দিন আগে বরিশালে একটা লোক, আপনার ওইখানকার আইনজীবী সমিতির সভাপতি, সে লোকটাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে তার মুক্তি চাই। এই লোকটা কেন আদালতে গিয়ে করেছে? তার চোখের সামনে যখন দেখেছে আওয়ামী লীগের লোকজনকে প্রতিদিন বারবার এই আদালত থেকে আপনার এই বিচারক দিচ্ছে, আপনার জামিন দিচ্ছে, সে সহ্য করতে পারে নাই, প্রতিবাদ করেছে সেখানে গিয়ে। এটার নাম বিপ্লব। এই আজকে যারা বালের সংবিধান আর বালটাল নিয়ে যারা কথা বলেন, এটা বাংলাদেশে কোনো সাংবিধানিক, তারেক রহমানের এই সরকার সাংবিধানিক কোনো সরকার না। এটা বিপ্লবের ফলশ্রুতিতে এই সরকার গঠিত হয়েছে। বালের সংবিধান আমাদের দেখেন, এই সংবিধানে কোনো অনির্বাচিত সরকার আসবে, এসে নির্বাচন করবে, এটা বাংলাদেশের এখন এই মুহূর্তে যে সংবিধান আছে এটাতে নাই। আপনারা যেটা ধরে রেখেছেন এইটাতেই নাই। হাসিনা এটা শেষ করে দিয়ে গিয়েছে সংশোধন করে। তো সেই সংশোধনীর পরে আপনি তো এইটা সংশোধনী করেন নাই যে তত্ত্বাবধায়ক সরকার আসতে পারবে, ইউনূস এসে আরেকটা নির্বাচন দিবে। তাহলে আপনি নির্বাচিত হলেন কেমনে? বিপ্লব চলছে এখনো। আপনারা যারা আজকে এদেরকে করে তারপরে জুলাই যোদ্ধাদের জীবন নিরাপত্তাহীনতায় করে তুলছেন, প্রথম আলোকে যারা বাঁচাইতে চেয়ে তারপরে আজকে এই পোলাপানগুলোরে জেলখানায় রেখেছেন, আল্লাহ এগুলির জন্য বিচার করবে একদিন। শরীরের এই লোম, প্রতিটা লোম দাঁড়ায় যায় ভাই এই পোলাপানগুলোর সাথে যখন কথা বলি। তো আল্লাহ বিচার করবে। আল্লাহ বিচার না, খালি আল্লাহ তো আমাদেরও শক্তি দিয়েছেন, আল্লাহ আমাদেরও তো প্রতিবাদ করার সুযোগ দিয়েছেন। কবে কোন দিক থেকে কোথায় আবার বিপ্লব হয়ে যাবে বলতেও পারবি না। প্রথম আলো, ডেইলি স্টার, তোদেরকে বলে রাখলাম। সো এই দুইজনের